যতক্ষণ পর্যন্ত এই শাস্ত্রের বাক্য হৃদয়ে প্রকাশিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শাস্ত্রের ভাষা জ্ঞান আমাকে অধ্যাত্ম পথে গাইড করতে পারে না। আমরা মনে করি হ্যাঁ এটা শাস্ত্রে বলা আছে, শাস্ত্রের নানা গূঢ় অর্থ আছে। সে কোন অর্থ? এবং শুধু সেই অর্থ শঙ্কর একরকম বলছেন, রামানুজ একরকম বলছেন, একটা কথা শাস্ত্রের ধরুন সেই যে কোনো কথা সেটা ভগবান বলছেন, তার তাৎপর্য একটাই তো হবে। তের শঙ্করের কাছে একরকম হবে, রামানুজের কাছে একরকম হবে, মধ্যের কাছে একরকম হবে, আর কারু কাছে একরকম হবে। তাহলে শাস্ত্র কোনটা ঠিক? এবং এদের মধ্যে কোনোটা ঠিক নয়, তাই না? এদের মধ্যে কোনোটা ঠিক নয়। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তখন মায়াবতীতে ছিলাম। আপনারা জানেন আমাদের সংঘের এখন অন্যতম এক সহসংঘাধ্যক্ষজি, তিনি হচ্ছেন স্বামী ভজনানন্দজি। শাস্ত্রজ্ঞ পণ্ডিত মানুষ, এবং এত তার জীবন খুব অস্টেয়ার লাইফ, না খাওয়া দাওয়া নেই প্যাকাটির মতন, অথচ অসাধারণ পণ্ডিত মানুষ। তা তিনি সেখানে প্রবুদ্ধ ভারতের এডিটার, আর আমি সেখানে হসপিটাল দেখাশোনা করি। সে হসপিটাল যারা দেখাশোনা করে সে ডাক্তার না হলেও ডাক্তার স্বামী, মানে তার এই টাইটেল ডাক্তার স্বামী। তা আমাকে সকলে ডাক্তার স্বামী জানে, আর ওকে সকলে এডিটার মহারাজ বলে জানে। তো আমি কখনো কখনো যেতাম, গিয়ে ওর ঘরে বসতাম, বসে কোনো একটা টপিক হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা হলো, আমি বললাম দেখুন এ আর আসবো না, আপনার সময় নষ্ট করছি, যাব না। তো এরকম একদিন একটা টপিক আমি বললাম, মহারাজ দেখুন আজকে এই যে একটা আছে সর্পরজ্জুর ন্যায়, এটা বলা হয় সর্পরজ্জুর ন্যায়, মানে একটু সংক্ষেপে বলে নিচ্ছি। একটা সাপ কি হলে একটা দড়ি পড়ে আছে, রজ্জু তাকে বলা হয়। দড়িটা পড়ে আছে আবছা অন্ধকারে, তাকে সাপ বলে মনে হচ্ছে, কিন্তু সেটা তো সাপ নয়। এরকম একটা ভ্রান্তি আছে এই জগৎ সম্বন্ধে, এরকম একটা ভ্রান্তি আছে। সেই ভ্রান্তিটা হচ্ছে কি না, সেই সচ্চিদানন্দ স্বরূপের উপরে এই যে জগতের নাম রূপের যে আরোপ, যেমন এই দড়িটার উপরে সাপের আরোপ, সেটা একটা ভ্রান্তি, এটাও সেরকম একটা ভ্রান্তি। সেরকম সেই জন্যে বলা হয় সর্পরজ্জু ন্যায় এই জগতের সম্বন্ধে। তা আমি বললাম এই যে সর্পরজ্জু ন্যায় এইটা জগৎ সম্বন্ধে ব্যবহার করা হয়েছে, এটা সবটা খাটে না। কি করে বললেন? আমি বললাম খাটে না। এর সেজন্য ঠাকুর বলছেন উপমা একদেশ। উপমা একদেশী মানে যে উপমাটা দেওয়া হয় তার একটা অংশের সঙ্গে আর একটা অংশের মিল আছে। যেমন বলা হয় যে এই লোকটি বাঘের মতন লোক, না বাঘের মতন মানে কি তার দাঁত আছে, হালুম হুলুম করছে, এরকম বাঘের মতন বলা যাবে? তার স্বভাবটা বা গুরু গম্ভীর এরকম একটা চরিত্র বিশিষ্ট একটা বাঘের যেরকম যেতে ভয় করে কাছে, তেমনি এরও এরকম একটা চরিত্র। পুরুষ সিংহ, পুরুষ ব্যাঘ্র এইসব ব্যবহার করা হয়, সেই জন্য তার একটি অংশ নেওয়া হয়। পুরোটা বাঘের মতন বলতে সে বাঘের মতন হালুম হুলুম থাবা আছে, দাঁত আছে, এরকম হয় না। এখানেও ঠিক সেরকম। বলছে কি করে বলেন? তখন দুজনের মধ্যে এটা নিয়ে তর্ক শুরু হলো। তর্ক মানে নিছক ঠাকুর যাকে বলছেন এঁড়ে তর্ক, ওই এঁড়ে তর্ক নয়, র্যাংলিং আর্গুমেন্ট না, এটা হচ্ছে বাদ। অর্থাৎ আমরা এই যে কথাটার তাৎপর্য কি এইটা নির্ণয় করবার জন্যে তিনি বলছেন আমি খণ্ডন করছি, আমি বলছি তিনি খণ্ডন করছে, এরকম 3 দিন চলেছে। চলে বলছেন, তখন তাকে বলেন, উনি বলছেন উনি হচ্ছেন সিদ্ধান্তি পক্ষী, আমি পূর্বপক্ষী, আর উনি যা যা উদাহরণ দিচ্ছেন ওগুলোকে কেটে দেওয়া ভারী সোজা। শাস্ত্রের যে কোনো একটা নিয়ে তাকে এগুলোকে আমি খণ্ডন করলাম। 3 দিনের পরে বলছেন আমার আর কোনো যুক্তি নেই, আমার যুক্তি শেষ হয়ে গেছে, এবারে আপনি বলুন। আমি বললাম দেখুন মহারাজ এই কথাটা খাটে না এই জন্যে। আচ্ছা এখানে আপনি এবারে ব্যাখ্যা করুন কেন খাটে না। আমি তো দেখুন সর্পরজ্জু ন্যায় বলতে একটা দড়িতে সাপ দেখছি, এই জন্য এইটাকে বলা হয় শাস্ত্রীয় পরিভাষায় অধ্যাস। অধ্যাস মানে সাপ সেখানে নেই, তারপরে একটা সুপার ইম্পোজিশন, অধ্যস্ত হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, তা বলে সে সাপ হয় না, দড়ি কোনোদিন সাপ হবে না, তাই তো? তো অতএব সেরকম কেন দেওয়া হয়েছে না, তার মধ্যে একটা সাদৃশ্য আছে, ওই দড়িটা এঁকে বেঁকে পড়ে আছে সাপের মতন, সেই জন্য সেরকম, সেই জন্যে ওই সাদৃশ্য বোধে হচ্ছে। যেন এই অধ্যাসের সংজ্ঞা দিয়েছেন স্মৃতিরূপ পরত্র পূর্বদৃষ্ট অবভাস, মানে স্মৃতি আছে, তো সাপ যদি না থাকে আমার স্মৃতি দেখতে হবে, তা দেখে সেই সাপের স্মৃতি থাকবে।
যদি সাপ না থাকে আমার স্মৃতি কী করে হবে দেখা না হলে? আর যেটা নেই তাকে দেখবই বা কী করে? তা সেই স্মৃতিটাই দড়ির মতন, সেই স্মৃতির রূপও মানে স্মৃতির মতন আকৃতি বিশিষ্ট হতে হবে, এই কন্ডিশন। তারপরে সেখানে এখন যদি বলি জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জগৎ নেই, তাহলে সেই যে জিনিসটা নেই তার আমার জ্ঞান কি করে হবে? হয় না। আর সেই জ্ঞানকে আমি ঈশ্বরের উপরে বা সচ্চিদানন্দ স্বরূপের উপরে আমি কি করে আরোপ করব? হয় না। না, যে বস্তু নেই সে বস্তুর জ্ঞান হয় না। অতএব সেই যে বস্তু তার জ্ঞান কি করে হলো? এই জন্য এটা খাটে না। আর এখানে সাপটা আছে, সেই দড়িতে নেই, সাপটা তার গর্তে আছে, এবং সেই সাপকে আমি দেখেছি এবং তার স্মৃতি আমার আছে, আর সেই স্মৃতি ওর উপরে প্রক্ষিপ্ত হয়েছে। কিন্তু এখানে জগতের ক্ষেত্রে জগৎ যদি না থাকে আমার জ্ঞানও নাই। কেন? যে বস্তু নাই তার জ্ঞান হয় না, আর তার স্মৃতিও থাকবে না। অতএব তার স্মৃতি এখানে কি করে দেওয়া হলো? সেই জন্য স্মৃতিরূপ পরত্র পূর্বদৃষ্টা ভাবাস বা এই যে সর্পরজ্জু নাই, খাটে না। তো এইরকম করে করে কচাকচি করে করে তো সব 3 দিন ধরে হলো। 3 দিন ধরে হলো। আমি বললাম আমার তো এরকম মনে হচ্ছে, তো না তবু আপনি বলুন। আমি বললাম দেখুন একটা জিনিস মনে হচ্ছে, আমরা শাস্ত্রে শ্রুতি উপনিষদে পড়েছিলাম, স্বকাময়তা, তিনি কামনা করলেন বা চিন্তা করলেন, একহম বহু শ্যাম, আমি একা আছি, আমি বহু হব। এই যে বহু হব, এই যে কামনা, তার যে চিন্তা, সেই থেকে এই জগতের সৃষ্টি হয়েছে। তিনি বহু হব। তখন তিনি প্রশ্ন করলেন, এখন আমি সিদ্ধান্ত পক্ষে, তিনি পূর্বপক্ষী। তিনি বললেন এই যে আপনি এখনই বললেন যেটা নাই সেটা তার ধারণা কি করে হবে? আমি বললাম হ্যাঁ, আমার সঙ্গে ঈশ্বরের সঙ্গে একটা তফাৎ আছে। সেই তফাৎ, আর দেখুন ব্রহ্ম জগৎ সৃষ্টি করেননি, জগৎ সৃষ্টি করেছেন ঈশ্বর। সেই জন্য স্বকাময়ত, এখানে ঈশ্বরই কামনা করলেন। অতএব ঈশ্বরের বলা তিনি সর্বজ্ঞ, আর আমি অল্পজ্ঞ, কিছু জানি না। তো আমার পক্ষে যে জিনিস নাই তাকে কল্পনা করা বড় কঠিন, কিন্তু যিনি সর্বজ্ঞ তার পক্ষে কোনো কিছু ব্যাপার না। তিনি সেরকম একটা কল্পনা করতে পারেন যে জিনিস নেই তাকে সৃষ্টি করব আমি, আর বিশেষ করে তিনি জগৎ স্রষ্টা। অতএব সৃষ্টি মানে কি? যেটা ছিল না তাকে আমি নতুন করে করলাম, যেটা ছিল তাকে নতুন করে করা সৃষ্টি বলে না। সৃষ্টি মানে সৃজন করা, নতুন করে করা। সেই জন্য তিনি জগৎ স্রষ্টা বলে, সর্বজ্ঞ বলে তার ক্ষেত্রে এটা সম্ভব হয়। অতএব তার এই চিন্তাটা আমাদের মনে এসে গেছে। তিনি বললেন কি করে এলো? যেমন ধরুন সমুদ্রে নুন আছে, আমি 1 কাপে জল তুলে নিলে সেখানে ওই সমুদ্রের যে কোনো জায়গা থেকে জল টেস্ট করি আর আমার কাপের জল টেস্ট করি, সেখানে যে লবণত্ব, নুনের তীব্রতা এক হবে, কিন্তু নুনের কোয়ান্টিটি, পরিমাণ সমুদ্রে যা আছে মাপা যাবে না। আমার কাপে সামান্য হবে, 1 গ্রাম হবে কি 2 গ্রাম হবে, এই তফাৎ, আর কিছু নেই। ইন্টেন্সিটিটা সমান হবে। যেন সেই জ্ঞান এই বিরাট সমুদ্রে যেন মিশে গিয়ে আমার কাপে চলে এসেছে, অর্থাৎ আমার মনে চলে এসেছে। সেই যে মনে আসা জগতের কল্পনা, সেই কল্পনা আমি জানি না, কিন্তু সেইটা আমার অজ্ঞাতেই এই জগতের উপরে প্রকাশিত হয়েছে বা প্রক্ষিপ্ত হয়েছে। সেই থেকে আমার জগৎ জ্ঞান হচ্ছে। তিনি চুপ করে বললেন, বাহ, এই যুক্তিটা ভারী সুন্দর। আমি বললাম হ্যাঁ এরকম। তাহলে তো মোটামুটি সিদ্ধান্ত হলাম। তো না, সিদ্ধান্ত হয়নি। এইটা তো আমার কথা, আপনার কথা, এইটাকে ভেরিফাই করতে হবে। এটাকে ভেরিফাই করতে হবে, একজনের কাছে যেতে হবে। কার কাছে যাব? তা আমাদের দেখুন 2 জন আছেন। এক আছেন পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ, আর পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ। গম্ভীর মহারাজ তো তখন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, কাঁকুরগাছিতে থাকেন। তো সেখানে যাওয়া, তারপরে ভক্তরা আসে, তারপরে এরকম একটা অ্যাক্টিভ সাবজেক্ট, তাকে প্রশ্ন করা। তার থেকে ভূতেশানন্দজি মহারাজের কাছে চলে যাবো সোজা, গিয়ে তাকে প্রশ্ন করব, হ্যাঁ না? সরি, ভূতেশানন্দজি মহারাজ তখন কাঁকুরগাছিতে আছেন, গম্ভীর মহারাজ থাকতেন মোরাবাদিতে। তখন আমি বললাম যাবো। তো একদিন হাজির হয়েছি। তা মহারাজ, আমি যখন সেবা প্রতিষ্ঠানে পোস্টিং হলাম তখন 2 বাদল ছিল। এক স্বামী রুদ্রাত্মানন্দজি, তার শরীর গেছে, আর আমি বাদল হলাম। যেন কনফিউশন হবে কোন বাদল। যদি না আমার সন্ন্যাস নাম পূর্ণানন্দ থেকে আমাদের ঘনানন্দজি মহারাজ বললেন তোমাকে এখন থেকে পূর্ণ বলে ডাকা হবে, হ্যাঁ না? পূর্ণ ডাকা হবে। আর ও বাদল আগে থেকে আছে, ও বাদল থাকবে, হ্যাঁ না? তুমি জুনিয়র, তুমি পরে এলে, সেই জন্য তোমার নামটা চেঞ্জ হবে, ওর নামটা ঠিক থাকবে, তোমার নাম পূর্ণ।
তা আমি মহারাজকে প্রণাম করতে জগদ্দানে, তখন মহারাজ বলছেন বাদল সেবা প্রতিষ্ঠানে এসে পূর্ণ হলো। হ্যাঁ, আমি বললাম মহারাজ ও তো শুধু কথা। প্রণাম করে বললাম আপনি আশীর্বাদ করুন আমি যেন পূর্ণ হতে পারি। আপনি আশীর্বাদ করুন, আপনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করুন আমি যেন পূর্ণ হতে পারি। আপনি বললেই হবে। বলে পূর্ণ তো তুমি আছো, আমি তো ওটা কথায় আছি, কাজে নেই। যাতে কাজে পূর্ণ হতে পারি আপনি আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদে হবে। তো মহারাজ মাথায় আশীর্বাদ করে তা হবে না, সে কবে হবে জানা নেই, এই জন্মে বা পরজন্মে বা কোন জন্মে হবে, হ্যাঁ না, পূর্ণ হবে। সকলেই তো একদিন পূর্ণ হবে, এটাও স্বামীজি বলছেন। তো এই মহারাজের এরকম তো বলতে বললেন বলো কী জন্যে, আমি তো এরকমই ব্যাপার। তখন উনি খুব অ্যাপ্রিসিয়েট করলেন, বাহ দেখেছো। অন্যান্য সাধু ব্রহ্মচারী যারা ছিল, দেখো এদের সাধারণ দৈনন্দিন কথাবার্তার আলোচনা কোথায় যায় দেখো না, আর তোমরা কি করছো। তা বলে এরকম অ্যাপ্রিসিয়েট করলেন। আমি বললাম মহারাজ এটা তো এরকম আমরা একটা দাঁড় করিয়েছি, কিন্তু সেইটা আপনি যদি ওইটাকে অ্যাপ্রুভ করেন তাহলে এইটা আমরা গ্রহণ করতে পারি। হ্যাঁ, আমাদের যে তর্কটা এই জায়গায় এসে ঠেকেছে এবং ঠিক জায়গায় ঠেকেছে। তখন বললেন, তো বললাম সব, বলতে বললেন ঠিক জায়গায় ঠেকেছে। ঠিক জায়গায় ঠেকেছে, এই যে বললেন অথরিটি হয়ে গেল, বাস।